চেষ্টা করছি। প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং প্রাণের শহর সিলেটের সকল দৃশ্য উপভোগ করুন, আমরা সেটা আশা করছি। আজকের সিলেটের অবস্থান নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রাণের শহর সিলেটের এই মুহূর্তের দৃশ্যটা কেমন লাগছে আপনাদের কাছে, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং মা আমার জান লিখেছেন, আমি ওমান থেকে দেখছি, আপনি কোথায় আছেন? আমি সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজারে আছি, আপনারা হয়তো দেখছেন, এবং আমার ক্যামেরার সামনে কুতুবুল্লাহ মার্কেট সহ আশপাশের অনেক পরিচিত জায়গা আছে এবং হাসান মার্কেটে রয়েছে। সেই এলাকাতেই কিন্তু আমি আছি, আপনাদেরকে সেই এলাকার অবস্থানটি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এদিকে আপনারা দেখেন একদম জিন্দাবাজারের যে রাস্তাটি আছে সেই জিন্দাবাজারের রাস্তার অবস্থান, এবং আজকের সিলেটের গরম গরম অবস্থা থেকে কিছুটা হলেও আমরা কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছি। আকাশে রোদ না থাকার কারণে কিন্তু এখন আপনারা দেখছেন যে হালকা বাতাস আছে এবং ঠান্ডা লাগছে এবং মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। তীব্র গরম ছিল, আজকে প্রচুর গরম ছিল। সেই গরমের মধ্যেও কিন্তু মানুষের প্রয়োজনীয় কাজ, ব্যবসা বাণিজ্য মানুষ চালিয়ে গিয়েছেন। সেটা আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো করেছেন, অনেকে আমার লাইভ দেখতেছেন। এটা আসমা জান্নাত লিখেছেন, সিলেট আমাদের অহংকার। হ্যাঁ, সিলেট আমাদের অহংকার, সিলেট আমাদের গর্ব, সিলেটকে আমরা ভালোবাসি। আমাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, অলিয়া উলিয়ার আধ্যাত্মিক রাজধানী সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, দুটি পাতার একটি কুড়ি হচ্ছে আমাদের সিলেট। আমাদের সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন এবং তাদের কারণেই কিন্তু আজ বাংলাদেশ এগিয়ে আছে, রেমিটেন্স যোদ্ধাদের কারণেই, যেটা বাংলাদেশ সরকারও তাদেরকে সবসময় সম্মান করে থাকেন এবং তাদের সহযোগিতা করে থাকেন। মারুফ আহমেদ দেখেছেন সৌদি আরব থেকে, থ্যাংক ইউ। সৌদি আরব থেকে আমার মারুফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যারা আছেন যুক্ত হয়েছেন আপনাকে। এবং জায়েদ আল হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাদের প্রাণের শহর সিলেটটিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 360 আউলিয়ার পূর্ণভূমি, হযরত শাহজালালের পূর্ণভূমি, আমাদের প্রাণের শহর সিলেট। এই সিলেটের মূল যে জায়গাটা আছে, মূল দৃশ্যটা এবং আজকের দিনের অবস্থাটা আমরা আজকে জানানোর চেষ্টা করছি। আজকের দিনের তাপমাত্রাটা অনেক বেশি ছিল এবং গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল, রোদে অনেক তেজ ছিল এবং সেই কারণে কিন্তু মানুষের কষ্ট হয়েছে। সন্ধ্যার সাথে সাথেই কিন্তু যখন সূর্যটা ডুবো অবস্থায়, যখন সূর্যটা ডুবে গেছে, রোদের আলোটা কমে গেছে, তখনই মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস ফেলছেন এবং মানুষ শান্তি পাচ্ছেন, যে গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন। ইতালি থেকে দেখছি মাসুম আহমেদ, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্রাণের ভাই ইতালি থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে অনুরোধ করবো, আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যান, ফেসবুক পেজটি এগিয়ে নিয়ে যান এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। এটি হচ্ছে মধুবন মার্কেট। আপনাদের অনেকের সম্পর্ক রয়েছে মার্কেটের সাথে, অনেকের আত্মীয় স্বজন রয়েছেন, এখানে ব্যবসা করতেছেন, অনেকে ঈদের কেনাকাটা করার জন্য এখানে এসেছেন, অনেক স্মৃতি রয়েছে। এই হচ্ছে মধুবন মার্কেট, আপনারা আপনাদের চোখে দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে জিন্দাবাজার রোড, একদম জিন্দাবাজার পর্যন্ত দেখা যাচ্ছে। ওসমানীনগর থানা থেকে দেখছি, থ্যাংক ইউ মিসবা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিসবা ভাই, জুয়েল আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ। আনোয়ার হুসাইন ছাতক থেকে, থ্যাংক ইউ। ছাতক থেকে আনোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনাদের প্রত্যেককে বলবো আমাদের লাইভগুলো দেখেন এবং একটি করে শেয়ার করে দেন এবং প্রাণের শহরটা যেন প্রবাসে প্রমোট হয়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, আমার ভাইয়েরা যারা প্রাণের শহরটাকে দেখতে চাচ্ছেন, তারা যেন দেশে এসে দেখতে পারছেন না, কিছুটা দেখে হলেও শান্তি পান। এটি হচ্ছে আমাদের প্রাণের শহর সিলেটের মূল একটি জায়গা, যেখানে সিলেট সিটি কর্পোরেশন, কুতুবুল্লাহ মার্কেট, হাসান মার্কেটের এরিয়া সহ অনেক কিছু রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন প্রাণের শহরের চমৎকার সুন্দর মুহূর্তের এই দৃশ্যগুলি। দুবাই থেকে দেখছেন এবং প্রীতি সরকার লিখেছেন বড়লেখা থেকে, এবং মাসুম
বস খানেগার থেকে এবং উমর মিয়া অনেক ওকে লিখেছেন, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন আপনারা একটু করে শেয়ার করে সহযোগিতা করেন। ভাই কানাইঘাট বৃষ্টি দিচ্ছে একটু আগে। হ্যাঁ, কানাইঘাটে বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে বৃষ্টি হয় নাই। মিসবা জাহিরদার, থ্যাংক ইউ। রাতের দৃশ্য খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক চমৎকার। এবং সিরাজুল ইসলাম লিখেছেন আমি কোম্পানিগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ সিরাজুল ভাই। আপনাদের কোম্পানিগঞ্জের অবস্থা কি? গতদিন গিয়েছিলাম যে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 6 জন সার্জেন্ট, সেখানে গিয়েছিলাম। যাই হোক, সালাম ভাই লিখেছেন, আব্দুর রব লিখেছেন হাই, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা আছেন একটু করে শেয়ার করুন আর আমাদের প্রাণের শহর সিলেটটিকে প্রমোট করুন বিশ্বের দরবারে। যারা রেমিডেন্স যোদ্ধারা যারা হাহাকার করছেন প্রাণের শহরটি দেখার জন্য, জন্মভূমি দেখার জন্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে দেশে আসতে পারছেন না, অথবা ছুটি পাচ্ছেন না, টাকার সমস্যা, এই বিভিন্ন কারণে একামা লাগানোর সমস্যা, আসতে পারছেন না, কিন্তু নিজের দেশকে নিজের প্রাণের সিলেটকে মিস করছেন। তাই আমরা আপনাদেরকে প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমরা প্রতিদিনই চেষ্টা করি এভাবে প্রাণের শহর সিলেটের অবস্থান তুলে দিতে, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের মূল কিছু জায়গা, যে জায়গাগুলোতে আমাদের মানুষ চলাচল, গাড়ি চলাচল বা সিলেটের অবস্থান জানা যায়, বোঝা যায়, সেই জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করছি। ওমর মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কোন জায়গা? সিলেটের বন্দরবাজার অথবা কোর্ট পয়েন্ট এলাকা, দুই নামেই কিন্তু আপনারা চিনতে পারেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। এটা কিন্তু দেখেন কত সুন্দর রাতের দৃশ্য। রাস্তাঘাট আগের মতো নেই, এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবং এদিকে একটি রাস্তা আছে, আমরা সেটাও আপনাদেরকে তুলে দিচ্ছি। এই রাস্তাটিও কিন্তু আপনারা চিনেন, যেদিকে আপনারা সুবানীঘাট যাবেন অথবা লালকুটি সিনেমা হলে যাবেন অথবা আপনি পুলিশ লাইন জেল রোড যাবেন, এই রাস্তাটি দোবাদেবীর পার যাবেন, এই রাস্তাটি, সেই রাস্তার সাথে আপনারা অনেকেই যুক্ত রয়েছেন। লালকুটি সিনেমা হল অনেকেই চিনেন, রংমহল সিনেমা হল অনেকেই চিনেন। সেই জায়গা, সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি সাপরান যেতে পারেন, যে রাস্তা দিয়ে টিলাগড় শিবগঞ্জ যেতে পারেন, যে রাস্তা দিয়ে বটেশ্বর যেতে পারেন, সেই মূল বন্দর থেকে এই রাস্তাটি এদিকে গেছে। টিকিটা খালে বড় করে আটছিল দেখলে আশফাক ভাই এবং এখানে লিখেছেন সালেক মিয়া মিন, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। সালেক মিনকে আসলে মামা বলছেন, ধন্যবাদ। প্রাণের শহর সিলেটের অবস্থানটি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমাদের প্রাণের শহর সিলেট, সিলেটের আজকের যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আমাদের লাইভটি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার প্রবাসী বন্ধুদের জন্য, প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের এই লাইভটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আশফাক রহমান লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ আশফাক রহমান ভাই। কেমন লাগছে প্রাণের শহর সিলেটকে এবং কোথা থেকে দেখছেন? আজকের সিলেটের গরম ছিল প্রচুর, রোদ ছিল প্রচুর। গরমের শেষে কিন্তু আমরা কিছুটা হলেও শান্তি পাচ্ছি এবং গরমের শেষেই আমরা কিন্তু আজকের সিলেটের এই সন্ধ্যার পরপরই কিন্তু যখন রোদের আলোটা কমে গেছে, তখনই কিন্তু রোদের তাপ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিছুটা হলেও আমরা শান্তিতে নিঃশ্বাস ফেলছি, গরমটা কিছুটা কম লাগছে। এখান থেকে সিলেটের মূল যে জায়গাগুলো আছে, অনেক জায়গা আপনারা দেখলেন। মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আর দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন আর প্রাণের শহর সিলেটের সকল ভিডিও উপভোগ করুন।
আপনি ভালো আছেন? বহুদিন পরে আপনারা দেখলাম। আমি আছি জি ইনশাল্লাহ। আপনি কই যাবেন? আমি তো আপনার আন্দাজে আছি। মারিয়া তালুকদার কাতার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আমাদের সাথে বা দেখছেন, সহযোগিতা করছেন আমাদের প্রাণের সিলেটকে প্রমোট করার জন্য, আপনারা ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশ্বাস, সেই প্রত্যাশা রাখি। যদিও আমরা প্রতিদিন আপনাদেরকে সিলেটের অবস্থান জানাতে পারিনি এভাবে কোনো একটা পয়েন্ট থেকে বা পরিচিত জায়গা থেকে বা শহরের কোনো জায়গা থেকে, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি প্রতিদিন হলেও একটা করে আপনাদেরকে সিলেটের অবস্থান জানানোর জন্য। আমরা প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে আপনাদেরকে দেই, তবে চেষ্টা করি প্রতিদিন দেওয়ার জন্য। তো সিলেটের অনেক ঘটনা রটনা অনেক কিছু ঘটে যাচ্ছে, আমরাই চেষ্টা করি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। দেশ বিদেশে থাকা সিলেটি ভাই সাবকল যারা আছেন তারা যেন জানতে পারেন। এখানে লেখছেন কাজী পারভেজ, লিখেছেন ইউএসএ, সম্ভবত ইউএস থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই আপনাকে, আপনি দেখার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য। যারা নতুন আসছেন এখন আমাদের চ্যানেলগুলোকে বন্ধু করে নেন নাই, আমি অনুরোধ করবো যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আছেন এখনই একটা লাইক দিয়ে আমার বন্ধু হয়ে থাকেন, বেলাইকনে টিপ দিয়ে রাখুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা সবসময় বাস্তবতা তুলে ধরি, বাস্তব ভিডিওগুলো দেই। এভাবে বাস্তবতা দেখার জন্য এবং মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, অসহায় মানুষের জন্য আমরা ভিডিও করি, সেগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন, যুক্ত হয়েছেন, অনুরোধ করব নতুন যারা আছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন, দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতে সহযোগিতা করেন। আমরা বাস্তবের সাথে আছি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিয়ে যাব। এখানে আবুল কালাম লিখেছেন নাইস, থ্যাংক ইউ আপনাকে, এবং আপনি কমেন্ট করেছেন। এবং ময়মনসিংহ থেকে, ঈশ্বরগঞ্জ থেকে মুবারক, এমডি মুবারক লিখেছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের প্রাণের শহর সিলেট, আধ্যাত্মিক রাজধানী, অলিয়া উলিয়ার পূর্ণভূমি, 360 আউলিয়ার পবিত্র মাটি আমাদের এই সিলেট। এই সিলেটকে কে না ভালোবাসে? বাংলাদেশের প্রত্যেকটি মানুষই কিন্তু সিলেটকে ভালোবাসে এবং সিলেটকে দেখার জন্য আসেন, সিলেটের পবিত্র মাটি দেখার জন্য আসেন, শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার জন্য আসেন, 4 রাজ্য দেখার জন্য আসেন। আমরা আশা করব আপনারা যারা যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে আরও আমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। কী অবস্থা বন্ধু? ও বন্ধু, মাত্র কোনটা কিলা লাগে? আজকে গরম কেমন গেছে? গরম তো আজকে খুব ভালো গেছে। এখন কিলা লাগে? এখন তো গরম লাগে, এখনও গরম কিছু কমছে নি? কিছুটা কমছে। সিলেটের বর্তমান অবস্থা লইয়া কৌকা রাস্তাঘাট? আমি বর্তমান অবস্থা লইয়া যেখান কইতাম, হ্যাঁ, এখন আপনারে আমি কৌকা এটা কারেন্ট নাই, কারেন্ট নাই। আচ্ছা দেওয়া আচ্ছা আচ্ছা কারেন্ট নাই দাঁড়াই জানো কৌকা। আমি চাই গেল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নবনির্বাচিত মেয়র জনাব আনারুজ্জামান চৌধুরী 2টা শিডিউল দিচ্ছেন, যে গ্রিন সিলেট এবং ক্লিন সিলেট। কিন্তু আমি বলবো যে উনি শুধু গ্রিন সিলেট আর ক্লিন সিলেট করলেই হবে না, পরিচ্ছন্ন একটা নগরী গড়ে তুলতে হবে, যে নগরীতে সিলেটবাসী সহ সারা দেশের জনসাধারণ সিলেটে আসলে পরিচ্ছন্নভাবে থাকতে পারেন, ঘুরতে পারেন, চলতে পারেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতে পারেন, যাতে করে রাস্তাঘাটে কোনো যানজট না থাকে, ফুটপাতে দখল করা ফুটপাত যেন না থাকে। যে ফুটপাতে বর্তমান চলমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব নির্বাচিত হওয়ার পর ফুটপাতে অভিযান চালিয়েছিলেন, কিন্তু তিনি সেই অভিযানে ব্যর্থ হয়েছেন। আমি চাই না অসহায় গরিব মানুষরা তারা আরও অসহায় হোক, তবে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সুন্দর একটা পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবেন। আপনি নিজেই দেখতে পাচ্ছেন জনগণ হাঁটতে পারতেছে না, এই চলাফেরা করতে পারতেছে না, যেদিকে হাঁটবে সেখানে ব্যবসা বসে গেছে। যেখানে জনগণ হাঁটাচলা করবে বা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরবে, শিশু সন্তানদের নিয়ে ঘুরবে বা একটা সচ্ছলভাবে বাজার সদাই করবে, কিন্তু সেই পরিবেশ নাই। তারপর আরেকটা জিনিস হলো, পুরো বাংলাদেশে যে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব, তা কিন্তু সিলেটও বাদ নাই, সিলেটও এই তালিকার মধ্যে আছে। অনেক ডেঙ্গু জ্বরের রোগী আছে মেডিকেলে। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে, প্রাইভেট ক্লিনিকে আছে, সদর হাসপাতালে আছে,
এই জন্য আমি চাইব বর্তমান চলমান মেয়র এবং নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দকে তাদের নিজ নিজ এলাকায় মশা নিধনের অভিযান চালানোর জন্য এবং যারা ময়লা আবর্জনা এবং জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযান নেওয়ার জন্য এবং সুন্দর একটা এলাকা গড়ে তোলার জন্য, সুন্দর একটা ওয়ার্ড গড়ে তোলার জন্য, যাতে করে ওয়ার্ডবাসী স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থেকে সিলেটবাসী রক্ষা পেতে পারে। আরেকটা বিষয় হলো, আমাদের জাতীয় সংবিধানে যেমন বর্তমানে বিদ্যুৎ নিয়ে সিলেটে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটটা বিদ্যুৎ আমদানি করতে হয়, বিদ্যুৎ তৈরি করতে হয়। বিদ্যুৎ কিন্তু বাইরে থেকে কিনে আনা কোনো জিনিস নয়, এটা আমাদের তৈরি করতে হয়। আর এটা তৈরি করতে গেলে তেল, গ্যাস, অনেক কিছুর প্রয়োজন। তার জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। আর বিদ্যুৎ সাশ্রয় করতে গেলে আমাদেরকে সংবিধান অনুযায়ী যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কলকারখানা এবং আবাসিক এলাকায় যে সকল দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, পুরো শহরে যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে, সংবিধান অনুযায়ী রাত্রে 8টার সময় বন্ধ করার যে নিয়ম রয়েছে সেটা কিন্তু মানা হচ্ছে না। তারপরে শুক্রবারে বন্ধ করার নিয়ম রয়েছে, সেটাও মানা হচ্ছে না। কারণ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, তারা এ ব্যাপারে কোনো দায়িত্ব পালন করছেন না। কারণ তারা যেমন নীরব নিস্তর হয়ে বসে আছেন, যেন তাদের উপর এমন একটা চাপ লেগে আছে যে তারা কাজ করতেই পারতেছেন না। কিন্তু আমার জানা মতে তাদের উপর কেউ কোনো চাপ সৃষ্টি করবে না, কেউ কোনো চাপ সৃষ্টি করেও না। আমি এ ব্যাপারে অনেক লেখালেখি করছি, টিআইবির সাথে যোগাযোগ করছি, টিআইবিও এ ব্যাপারে অভিযোগ দিচ্ছে। সিলেট জেলা শাখার তখন সাবেক মরহুম সভাপতি জনাব আজিজ আহমদ সেলিম সাহেব আমাকে সাপোর্ট দিয়েছেন এবং তিনি অভিযোগ দাখিল করছেন। কিন্তু কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যে অভিযোগটার জবাব দিয়েছে সেটা কিন্তু মানানসই নয় এবং সত্যও নয়, সম্পূর্ণ একটা বাহতাবাদের একটা জবাব দিয়ে তারা করেছে। তাই আমি বলবো বিদ্যুৎ সাশ্রয়ী করতে হবে এবং বিদ্যুৎ ব্যবহারে আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে। আর সাশ্রয়ী করতে গেলে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবেশটা তৈরি করার জন্য একমাত্র রয়েছে শ্রম আদালত, শ্রম আইন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। আর এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পুরো মন্ত্রী হচ্ছেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং শ্রমিক বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি নিজেই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রতিমন্ত্রী আছেন বেগম মুন্নুজান সুফিয়ান মহোদয়। কিন্তু শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো দায়িত্ব পালন করছে না। আমি দেখতেই পাচ্ছি এই যে বিদ্যুতের সংকট, এই বিদ্যুতের সংকটটা আমাদের কাটানোর জন্য একমাত্র উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া। আর বিদ্যুৎ সাশ্রয়ী হতে হলে সংবিধান অনুযায়ী রাত্রে 8টার সময় বন্ধ করতে হবে, সাপ্তাহিক 1.5 দিন বন্ধ রাখতে হবে এবং সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের যে সাংবিধানিক প্রাপ্ত অধিকার রয়েছে সেটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রম যদি এখন পূর্ণাঙ্গ রূপে শুরু হয় এবং তার চলমান থাকে, তাহলে সিলেটে কোনো সময় বিদ্যুতের সংকট থাকে না। কারণ বিদ্যুৎ এমন একটা পদার্থ যেটা আমাদের অনেক কিছু, অনেক টাকা খরচ করতে হয়, অনেক তেল খরচ করতে হয়, অনেক গ্যাস খরচ করতে হয়, তা দিয়ে বিদ্যুৎ তৈরি করতে হয়। কিন্তু বিদ্যুৎ তৈরি করলে কী হবে, বিদ্যুৎ জমা রাখার মতো কোনো এটা কোনো সম্পদ নয়। এটা যতটুকু তৈরি হবে ততটুকুই বিতরণ করতে হবে। একমাত্র সাশ্রয়ী হবে তার মূল লক্ষ্য। বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে বিদ্যুৎ লোডশেডিংয়ের মূল লক্ষ্য। মানে লোডশেডিং না হওয়ার, না সাশ্রয় না করতে পারলে আমরা আরো সংকটে পড়বো। এই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এখন বর্তমান প্রয়োজনই হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে মাঠে নামতে হবে। নির্ধারিত একটা টাইম দিতে হবে। না, নির্ধারিত টাইম দেওয়া আছে, এটা সংবিধানে দেওয়া আছে, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকেও দেওয়া আছে, তাদেরকে তালিকা দেওয়া, কিন্তু তারা কোনো কাজ করছে না, কাজ হচ্ছে না, মানে এটা কার্যকারী হচ্ছে না, কার্যকরী হচ্ছে না। নির্ধারিত টাইম কি 8টা পর্যন্ত মার্কেট? সিলেটটা পুরো বাংলাদেশই 8টার ভিতরে মার্কেট বন্ধ করতে হবে। মার্কেট বন্ধ করে দিতে হবে। শুক্রবারে সাপ্তাহিক 1.5 দিন ছুটি আছে। আমি মনে করলাম সাপ্তাহিক 1.5 দিন ছুটি না, তো একদিন তো বন্ধ রাখতে হবে, বন্ধ রাখতে হবে, কিন্তু তাও সিলেটে মানা হচ্ছে না।
হয়তো আপনি একজন সাংবাদিক আছেন, আপনি শুক্রবারে যদি ক্যামেরা নিয়ে মাঠে নামেন তাহলে দেখতে পারবেন যে কীভাবে দোকানপাট খোলা আছে, মার্কেট খোলা আছে। যেমন আজকে প্রতিটা মার্কেটে এসি লাগানো, প্রতিটা প্রতিষ্ঠানে এসি লাগানো, প্রতিটা যে আপনার মনে করেন যে খাবার দোকানে বলেন, জুতা স্যান্ডেলের দোকান বলেন, তৈরি পোশাকের দোকান বলেন, শাড়ি কাপড়ের দোকান বলেন, থান কাপড়ের দোকান বলেন, অথবা ঘড়ি চশমার দোকান বলেন, ইলেকট্রিকের দোকান বলেন, কসমেটিক্সের দোকান বলেন, সব কিছুতে এখন এসি লাগানো। তারপর এসির তলে যে বিদ্যুৎ খরচ হয়, তারপর আরেকটা আছে আইপিএস চার্জ দিতেও বিদ্যুৎ লাগে। জেনারেটর চালাতে গেলে পেট্রোল লাগে, ডিজেল লাগে, মোবিল লাগে, সেটাও কিন্তু খরচ করতে হয়। এটাও আমাদের বাইরের থেকে কিনে আনতে হয়। তা কিনে আনতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন, কিন্তু সেই পরিমাণ বিলটা কিন্তু সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছে পৌঁছাতে। এই জন্য প্রয়োজন আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া। যতদিন আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা লোডশেডিং থেকেও মুক্ত হতে পারবো না। লোডশেডিং মুক্ত একটা সিলেট গড়তে হলে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। আর বিদ্যুৎ সাশ্রয়ী হতে হলে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে কড়া নির্দেশ দিতে হবে যে প্রতিদিন রাত্রে 8টার সময় মার্কেট, দোকান, প্রতিষ্ঠান এবং কারখানা বন্ধ করে দিতে হবে। এমনকি যে প্রতি সপ্তাহে যে শুক্রবারে বন্ধ রাখার কথা, সেই শুক্রবারেও বন্ধ রাখাটা একটা কার্যকরী করতে হবে। জোরদার না করলে লোডশেডিং কমবে না। সরকার কি করবে? সরকার তো বাইরের থেকে কিনে আনবে, বিদ্যুৎ উৎপাদন করবে। বিদ্যুৎ উৎপাদন করলে কি হবে? বিদ্যুৎ যা উৎপাদিত হবে তা তো সাপ্লাই হয়ে যাবে, তা তো ধরে রাখা যাবে না। এটা তো আর পানি নয়, গ্যাস নয়, অতিরিক্ত অপচয়ের কারণে এই লোডশেডিংয়ের কারণ সমস্যাটা। এখন তো প্রায় রাতে বিদ্যুৎ চলে যায়, মানে এখন তো ঘুমানো যাচ্ছে না। চলে যাবে এখন, কারণ রাত্রে দেখা যায় 11টা, 11:30 পর্যন্ত মার্কেট খোলা, দোকান খোলা, এরপরে বাজার সদাই মার্কেট খোলা, জুতা স্যান্ডেলের দোকান খোলা, ঘড়ি চশমার দোকান খোলা, থান কাপড়ের দোকান খোলা, শাড়ি কাপড়ের দোকান খোলা, কসমেটিক্সের দোকান খোলা, জুতা স্যান্ডেলের দোকান খোলা। সারা রাত মোটামুটি খোলা থাকে, রাত্রে 1টা পর্যন্ত খোলা থাকে। এখন আপনার এই কথাগুলো আমাদের মাননীয় সিলেট সিটি কর্পোরেশনের যে মেয়র, এই যে যেটা বলছিলাম যে বর্তমান যে মেয়র নবনির্বাচিত হয়েছেন, তিনি তো সিলেটবাসীকে অনেক আশ্বস্ত করেছেন, একদম ক্লিন, স্মার্ট, দুর্গন্ধমুক্ত, ময়লামুক্ত, পরিচ্ছন্ন একটি সিলেট উপহার দেবেন। উনি তো পরিচ্ছন্ন স্পষ্ট করে বলেন, উনি বলছেন যে পরিষ্কার করতে পারবেন ঠিকই, কিন্তু মানুষের চলাচলের জন্য তো পরিচ্ছন্ন করতে হবে, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হবে। যেমন অবৈধ যে সিএনজি আছে, অবৈধ অটোরিকশা আছে, অবৈধ টেম্পু আছে, অবৈধ যে যানবাহনগুলো আছে, অবৈধ যে মোটরসাইকেল আছে, সেগুলো তিনি পুরোপুরিভাবে করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে শহরের ভিতরে। তারপরে আছে অবৈধ যে স্ট্যান্ডগুলো আছে, সেগুলোর দিকে তিনি দৃষ্টি দিতে হবে। তারপর যে আগে ছিল 27টা ওয়ার্ড, এখন হয়েছে 54টা ওয়ার্ড। 54টা না, 54টা আগে ছিল 27টা, এখন হয়েছে 54টা, 15টা বাড়ছে। 42টা, এখন 42টা ওয়ার্ড। এই 42টা ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলর বৃন্দকে নির্দেশ দিতে হবে যে আপনাদের নিজ নিজ এলাকা নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। শুধু যে মেয়রকে উদ্যোগ নিলেই হবে না, মেয়র তো অর্ডার দিবেন, কিন্তু কাউন্সিলররা যদি তাদের নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, জলাবদ্ধতা না করেন, নিয়ন্ত্রণ না করেন, তাহলে তো সিলেটে অপরিষ্কার থাকবে, মশা বৃদ্ধি হবে, ডেঙ্গুর বা চিকনগুনিয়া রোগ বাড়বে, এমনকি মানুষ রোগাক্রান্ত হবে। দুর্গন্ধময় আবাসিক এলাকা রয়েছে, দুর্গন্ধময় বিভিন্ন অলিগলি, পাড়া মহল্লা রয়েছে, সেগুলোর থেকে মুক্ত হতে হলে প্রত্যেক কাউন্সিলরকে উদ্যোগে কাজ করতে হবে। তারা যদি নিজ উদ্যোগে নিজ এলাকাকে পরিচ্ছন্ন না করেন, পরিষ্কার না করেন, এবং যে সবুজ সিলেট বলছেন, সবুজ সিলেটটা আপনি মনে করেন সড়কের মাঝখানে দিয়ে গাছ লাগালেই সবুজ হয়ে যাবে, কিন্তু রাস্তার সড়কের পাশ দিয়ে কী অবস্থা আছে সেটা তো দেখতে হবে। লোকজন হাঁটতে পারতেছে না, একজনের সাথে আরেকজনের গায়ে ধাক্কা লাগতেছে, মহিলার সাথে পুরুষের ধাক্কা লাগতেছে, পুরুষের সাথে মহিলার ধাক্কাধাক্কি লাগতেছে। কী জন্য?
এই অপরিচ্ছন্ন নগরীর কারণে। তার কারণটা হচ্ছে লোকজন হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, এদিক থেকে এদিকে যেতে পারতেছে না। যেমন এই যে আপনি এই যে ফুট ওভার ব্রিজের উপরে আছেন, কয়জন ফুট ওভার ব্রিজ ব্যবহার করে? সবাই তো এখানে বসে আড্ডা মারে। এই যে ড্যান্ডি তাই যারা ব্রিজ কমপ্লিট পলিথিনের মধ্যে ব্রিজ বইলে এটা টানতেছে, ওইটা টানতেছে, ওরা এসে এখানে আড্ডা মারে। ওই দেন এরা এখানে এসে জমা বাঁধে। হ্যাঁ হয়তো ব্রিজগুলো আসলে তো ব্যবহার হচ্ছে না, এই যে ব্যবহার হচ্ছে না। ডেন্ডি পাড়ি বা টুকাইদের জন্য একটু ভালো হয়ে গেছে। তারা শহরে টুকাইদের ব্যবহারের জন্য এই ওভার ব্রিজটা হয়ে গেছে, তাদের ব্যবহারের জন্য নির্ভয় তার ব্যবহার করতেছে। প্রতিদিন রাত্রে এখানে যেমন বলতে গিয়ে মনে হচ্ছে যে এরপর তো নোংরা ময়লা করে ফেলছে, একদম পেশাব পায়খানা পর্যন্ত এখানে করে ফেলে। পায়খানা এখানে অরই হচ্ছে। তাই এটা আমি বলবো বর্তমান চলমান মেয়র মহোদয়কে এবং নবনির্বাচিত মেয়র মহোদয় জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে, যে উনি যে দায়িত্ব নেবেন, শুধু আলোকিত নগরী গড়লে হবে না, পরিষ্কার নগরী গড়লে হবে না, এবং নীল নগরী গড়লে হবে না, পরিচ্ছন্ন নগরী গড়তে হবে। এবং বিদ্যুতের ব্যাপারে তিনি যেভাবে বলছেন যে আমাদের প্রয়োজন ছিল যেখানে 250 মেগাওয়াট, বর্তমানে আছে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। আমি যদি নির্বাচিত হই তাহলে 250 মেগাওয়াট বিদ্যুৎ আমি সিলেটে আমদানি করবো। কিন্তু আমি বলবো যে আমাদের 250 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কোনো প্রয়োজন নেই। আমাদের 100 মেগাওয়াট বিদ্যুতেই আমাদের চলবে, কোনো লোডশেডিং হবে না। যদি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তাদের দায়িত্ব তারা নির্ভয়ে নির্দ্বিধায় এবং তাদের স্ব উদ্যোগের সহিত কাজ করে, তাদের কার্যক্রমটা পরিচালনা করে, এবং সাপ্তাহিক যে বন্ধ আছে, প্রতিদিন রাত্রে 8টার সময় যে বন্ধ করার কথা আছে, তারপরে শ্রমিক কর্মচারীদের যে একটা পরিচয়পত্র প্রদান করা নিয়ম আছে, সেটা যদি তিনি উদ্যোগ নেন, যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনকে তিনি এটা উদ্যোগ নেওয়ার জন্য বলবেন, কারণ তিনিও বর্তমানে সরকারের একজন সহযোগী। তিনি ইচ্ছে করলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলতে পারেন, অথবা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম নুরজাহান সুফিয়ান মহোদয়কে বলতে পারেন। কারণ পুরো মন্ত্রী হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহোদয়। উনি যদি লিখিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন যে আপনি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে বলেন তাদের কার্যক্রম চালু করার জন্য, তাহলে 100 মেগাওয়াট বিদ্যুৎই আমাদের হয়ে যাবে। আমাদের আর বেশি বিদ্যুতের কোনো প্রয়োজন পড়বে না। কারণ বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে আমাদের লোডশেডিং থেকে একমাত্র রক্ষা পাওয়া। আর বিদ্যুৎ সাশ্রয়ী না হলে 200-250 মেগাওয়াট কেন, উনি যদি 300 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেন তাতেও আমাদের কিচ্ছু হবে না, তারপরে লোডশেডিং থাকবে। কারণ বিদ্যুতের খরচটা আরও বাড়বে। আজকে বর্তমান সরকার মনে করেন আগে ছিল 900 মেগাওয়াট, এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 22,000 মেগাওয়াট। কিন্তু 22,000 মেগাওয়াটটা কেন, 22 লক্ষ মেগাওয়াটও যদি বিদ্যুৎ উৎপাদন করা হয় না, এগুলো আমাদের চাহিদা কোনো দিনই পূরণ করা যাবে না। আমাদের বিদ্যুতের প্রতি চাহিদা থাকবেই বেশি। কারণ প্রতি ঘরে ঘরে এয়ার কুলার লাগানো, প্রতি রুমে রুমে এয়ার কুলার লাগানো, প্রতি রুমে রুমে ডিশ লাগানো, প্রতি রুমে রুমে টিভি লাগানো, একজনের হাতে মোবাইল, 3-4টা মোবাইলে চার্জ দিতে বিদ্যুতের প্রয়োজন। এরপরে আপনার এই যে এসি চালাইতে গেলে বিদ্যুতের প্রয়োজন, তারপরে আইপিএস আছে, আইপিএস চালাইতে গেলে বিদ্যুতের প্রয়োজন, তারপরে আপনার এই যে জেনারেটর চালাইতে গেলে পেট্রোল, ডিজেল, মোবিল এসবের প্রয়োজন। সবার পক্ষে তো সম্ভব না, এটা সবাই এটাই চালাইবে। বিদ্যুৎ যে জেনারেটর চালানো করবে তাদের অর্থেরও প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থের যোগানটা তারা কোথার থেকে দিবে? আজকে আমার মনে হয় এই যে যদি মাননীয় মেয়র মহোদয় এবং বর্তমান নবনির্বাচিত মেয়র মহোদয় উভয় যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে লিখিতভাবে আবেদন করেন যে আপনি আপনার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে পুরোপুরিভাবে তাদের দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন, তাহলে 100 মেগাওয়াট বিদ্যুতেই আমাদের সিলেটবাসীর জন্য অনেক বেশি। 100 মেগাওয়াটের উপরে কোনো বিদ্যুতের প্রয়োজন পড়বে না। কারণ প্রতিদিন যেখানে অতিরিক্ত 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বিদ্যুৎ অপব্যবহার হচ্ছে, অতিরিক্ত 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা বিদ্যুতের অপব্যবহারের কারণেই আমাদের এই লোডশেডিং। যদি তা সংবিধান অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট সময় মতো যদি প্রত্যেকটা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং সাপ্তাহিক যে ছুটির যে নিয়ম রয়েছে সেই সাপ্তাহিক ছুটি শুক্রবারে যদি সব কিছু বন্ধ থাকে, তাহলে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হবে, বিদ্যুৎ আমাদের পুরোপুরি চাহিদা পূরণ হবে। আর নয়তো 250 মেগাওয়াট কেন,
300 মেগাওয়াট 400 মেগাওয়াট 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করলেও আমাদের চাহিদা পূরণ হবে না। এর জন্য প্রয়োজন দুই মেয়র মহোদয়কে উদ্যোগ নেওয়া, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে উদ্যোগ নেওয়া, এবং আমি বলবো সবার আগে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি হচ্ছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পুরমন্ত্রী। উনি যদি কড়া নির্দেশ না দেন তাহলে কোনো সময় বিদ্যুতের আমাদের সিলেটে লোডশেডিং কমবে না, লোডশেডিং আরও বাড়তে থাকে। যাই হোক, আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়, আমি সাধারণ একজন শ্রমিক এবং জাতির জন্য বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজপথের একজন, বলতে গেলে তৃণমূল পর্যায়ের একজন কর্মী এবং বেশি কিছু না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ সাবু। আমি ছিলাম আগে মহানগর দোকান কর্মচারী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, কিন্তু এই কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ব্যাপারে যখন আমি কথা বলতে গেলাম, তাদের ব্যাপারে অভিযোগ দিতে গেলাম, ঢাকায়, সিলেটে, চিটাগাঙ্গে সব জায়গায় যখন অভিযোগ দিচ্ছি, তখন আর শ্রমিক কর্মচারীরা আমার মানে চাকরি হারানোর ভয়ে তারা সবাই সরে গেছে। তখন আর আমি দোকান কর্মচারী শ্রমিক লীগকে আর এগিয়ে নিতে পারি। কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শে আছি এবং আওয়ামী লীগের একজন মাঠ কর্মী হিসাবে রাজপথে কাজ করে যাব এবং আগামীতে কাজ করে যাব। আমি চাই সরকারের সফলতা সঠিকভাবে হোক, সরকারের যে সাফল্যতা যেভাবে দেশ জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই দেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং তিনি যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে নিয়ে আসছে, সেটা যেন তার ধারাবাহিকতা থাকে এবং তিনি যেন কাজ করে যেতে পারেন। আমি সবসময় মাঠে থাকবো, মাঠের কর্মী হিসাবে কাজ করবো। এই আমার জন্য ধন্যবাদ আপনাকে। কি নাম কি? রেদওয়ান। হ্যাঁ, রেদওয়ান। এটা কি বাচ্চা খুলে কেন? এটা বাচ্চা না তো, এটা কি বালিশ। বাচ্চার মতো নিচ্ছ কেন এটা? এটা তো বালিশ, এটা বালিশ। ও, বালিশ। বালিশ দিয়ে কি করো? ঘুমাই। এখানে ঘুমায়। উনি কি তোমার আব্বু? কে? ওর হাতে কি দেখো না? হ্যাঁ, ওর হাতে কি দেখো না? ওই যে এই দেখি হাতে কি দেখি, এই ওর হাতটা দেখো দেখি না? হাতটা দেখো, দেখি না, এটা সমস্যা কি? দেখাও। এই যে, এই যে, এই যে। এই তুমি তোর কি, এমনি মামা ডাকি। তা উনি কি ডান্ডি বেন্ডি খাওয়ায়? হ্যাঁ, তোর বাড়ি কই? তোর বাড়ি কই? বাড়ি কই? বাড়ি আর এবার গজল আছে ভাই, বুঝছেন? নানি পালছে, এখন নানি কই? হ্যাঁ, তা তুমি কই থাকো? কেন রাস্তায় কেন? নাইনে ফালছে, এখন বাকরে দিছে। দাও, 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 দাও। ও, উনি কি তোর বস? আমি বস না তা তুমি বাড়ি ওর হাত কই? থেকে এই পকেটে কি ঢুকাইছে দেখো তো? ভাই, আমি বস তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? আমি এমনি মানে তোমার বাড়ি কই বলো? বাড়ি কই? পারে ইউরি নাই। বাড়িগুলি নাই। এমনি মামা ডাকি আমি তাইতে। আরে তুমি তুমি তার বস না? হ্যাঁ, তোমার বস। আমার বস হ্যাঁ, না 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 না, আমি না না, আমার বস। কারো বস না তোমার? আমার মামা একজন আছে, আমার মামা একজন আছে আতুর। হুম, এখন আর রাস্তায় থাকো না? এখন নানি আমার মামা একজন আছে, একজন আছে। এরা রাত্রে এখানে ব্রিজে ঘুমায়। ব্রিজে ঘুমাও? এই উঠো নানি কিছু যাও না? নানি আমার করে দিলাইছে, বললাম না। বার করে দিলাইছে? কত টাকা বার করে দিলাইছে। জানি। ঠিক আছে। এই কি খাইছস দেখি তুই? তার পকেটে, পিছনে পকেটে কি দেখো না? এই ফুল, ওটা ফুল ধরবে, ওগুলো দে। দেখি না, দেখাস না এটা? ওইটা না, ওইটা ইয়া, এই যে ড্যান্ডি, এটা ভিতরে গ্রিজ বইছে, তার পকেটে গ্রিজের দিবি। দেখি গ্রিজটা দেখি। ওই যে তার পকেটে। ওটা দেখাবে? এই তুই দেখাস? হ্যাঁ, আমার তো করে আছে। এই পকেটে, ও পকেটে দেখি। হ্যাঁ, আমার লগে দেখো। আছে আছে আছে। ও, 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 ও। তুই বাঘর যাই। দেখছেন, এই যে ফুটওভার ব্রিজটা শুধু এরাই ব্যবহার করছে, আসলে মানুষ যথেষ্ট পরিমাণ ব্যবহার করছে না। কিন্তু এদের কারণে হয়তো ভালো মানুষ বা অনেক মহিলারা পারাপার হতে পারে না, এরা দিনে রাতে এখানেই থাকে। এটা হচ্ছে একটা সমস্যা। আর এই ব্রিজটাকে নোংরা করে ফেলে এরা, একদম টয়লেট পর্যন্ত করে ফেলে এই ব্রিজের উপরে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, অবশ্যই আজকে প্রাণের শহর সিলেটের অবস্থান দেখলেন। আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের সারাদিন গরম ছিল, প্রচুর গরম, তীব্র রোদ ছিল,
এই গরমের শেষে রোদটা যখন কমেছে তখন মানুষ কিছুটা হলেও শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। তবে ঘুমানোর সময় আসলে একটা সমস্যা আছে, অনেকের মনে ভয় থাকে যে ঘুমানো যায় না, কারণ বিদ্যুৎ চলে যায়, আসে আর যায়, এই হচ্ছে সমস্যা। এখন মোটামুটি মানুষ ঘরের বাহিরে আছে, ঘুমানোর সময় আসেনি, কিছুটা হলেও শান্তি আছে। কারণ আকাশে রোদ না থাকার কারণে গরমটা একটু কম লাগছে। দিনে প্রচুর গরম ছিল, আকাশে রোদ ছিল, তেজ ছিল, গরম ছিল। আর এই সন্ধ্যার পর থেকে কিছুটা আরাম পাচ্ছে মানুষ। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টি আকাশে দেখা যাচ্ছে না, কোনো সম্ভাবনা নেই। আমরা এখানে একজন শ্রমিক লীগের নেতা আছেন, ওনার কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক কথা জানলাম, এবং তিনি লোডশেডিংয়ের বিষয়ে বলেছেন, বিদ্যুতের বিষয়ে বলেছেন যে আসলে আমাদের মার্কেটগুলো নির্ধারিত টাইম হচ্ছে 8টার পরে যে 12টা-1টা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে। অতিরিক্ত লোডশেডিং হওয়ার কারণে বিদ্যুৎটা অপচয় হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। তো তিনি বলছেন সেটাকে আসলে নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি শুধুমাত্র প্রস্তাব রেখেছেন, মাননীয় মেয়র মহোদয় সিলেটের নতুন যিনি আসছেন, দায়িত্ব পাবেন কয়েকদিনের মধ্যে, তিনি হয়তো বসবেন। উনি যে সিলেটবাসীকে যে আশ্বস্ত করেছেন, ওনার আশ্বস্ততার মধ্যে এটাই রয়েছে, সিলেটের মানুষ, সিলেট নগরীর মানুষ শান্তিতে থাকবে, সব ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবে, বিদ্যুতের যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবে, এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ক্লিন সিটি, গ্রিন সিটি, সব মিলিয়ে তিনি যে আশ্বস্ত করেছেন যে জলাবদ্ধতা সহ, আশা করা যাচ্ছে তিনি একজন কর্মী মানুষ, উনি করতে পারবেন এবং মানুষকে যেভাবে কথা দিয়েছেন সেটা রাখবেন। সেই অপেক্ষায় রয়েছে সিলেটবাসী। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি। এই ভিডিওগুলো দেখার জন্য, সিলেটকে প্রমোট করার জন্য, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্যকে, এবং প্রতিদিন মাঝে মধ্যে সিলেটের বিভিন্ন দৃশ্য দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। অনেকেই কমেন্ট করছেন সাতক উপজেলা যে দেখতে ভাই, থ্যাংক ইউ। সাতক উপজেলা থেকে দেখতেছেন, এবং সুলতান রহমান লিখেছেন রাত 3টার সময় কোনো মার্কেট খোলা থাকে না, রাত 3টার সময় কোনো মার্কেট খোলা থাকে না ভাই, মোটামুটি 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। 3টার সময় যদি থাকে সিফা বাড়িতে, সেটা বলতে পারতেছি না, সেটা আমাদের জানা নেই। সড়কের পাশের যে দোকানগুলো আছে, আর সড়কের পাশের কিছু দোকান আছে, খোলা থাকতে পারে, এটা হয়তো বা হলে হতে পারে। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। অনেকে ছিলেন, অনেকে আসবেন, অবশ্যই এসে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আরশাদ খান লিখেছেন নাইস, থ্যাংক ইউ, এবং ইউসুফ আহমেদ লিখেছেন সাগর ভাই আপনি বালানি, থ্যাংক ইউ, ভালো আছি ভাই, দোয়া করবেন ইনশাল্লাহ। এবং আপনাদের সবসময় এরকম বাস্তব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, প্রাণের শহর সিলেটের দৃশ্য, প্রাণের প্রবাসী বন্ধুদের জন্য। তারা তাদের প্রাণের শহর সিলেটে দেখলে অনেক আনন্দিত হয়ে যান, এবং তারা কিছুটা হলেও শান্তি পান। তারা হয়তো প্রবাসে আছেন, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারছেন না, কিন্তু মিস করছেন প্রাণের শহর সিলেটের রাস্তাঘাট, মানুষ, গাড়ি, যানবাহন, সব কিছু। তাই আমরাই চেষ্টা করি গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, পানি থেকে কাদা এবং শুকনা থেকে পানি সহ সব কিছু তুলে দেওয়ার। ইমরান আজিজ, গরম বেশি, হ্যাঁ আজকে দিনে গরম বেশি ছিল। ইমরান আজিজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং শফিক উদ্দিন, থ্যাংক ইউ, আপনারা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। যদি 3টার সময় দেখবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তিনি বলছেন রাত 3টার সময় যদি মার্কেট খোলা থাকে তাহলে কিসের লোডশেডিং, এটা একটু বর্ণনা দেন আপনি, কিসের লোডশেডিং তিনি বলছেন? কিসের লোডশেডিং? রাত যদি 3টার সময় মার্কেট খোলা না থাকে তাহলে লোডশেডিং 3টার সময় হয় কেন, এটা বলছেন? লোডশেডিং 3টার সময় হয় কেন উনি বুঝতে, আমি আপনাকে যেটা বলতেছি জনাব, আপনার নামটা আমি এখনো দেখতে পাই নাই। আপনার নামটা হচ্ছে সুলাইমান হবে, সুলাইমান রহমান। আমি আপনাকে বলতেছি যে আপনি যে প্রশ্নটা করছেন যে যদি বিদ্যুৎ সাশ্রয়ী হতো তাহলে কেন রাত 3টার সময় লোডশেডিং হবে, কিন্তু এখনও বিদ্যুৎ সাশ্রয়ী হয় নাই। বিদ্যুৎ যদি সাশ্রয়ী হতো আর বিদ্যুৎ ব্যবহারে যদি সবাই সদ্ব্যবহার করতেন
তাহলে অবশ্যই রাত্রে 3টা কেন, রাত্রে 1টা কেন, আর রাত্রে 10টা কেন, 11টা কেন, দিনেও কোনো সময় বিদ্যুৎ লোডশেডিং হতো না। লোডশেডিং হওয়ার মূল কারণটাই হচ্ছে অপব্যবহার। এটা সময় আমি মতো আমি আর একটু সহযোগিতা করি। যেমন একটা সিএনজিতে সে গ্যাস নিছে, গ্যাস নিচ্ছে, হ্যাঁ, সে গ্যাস নিয়ে যতক্ষণ চালাবে ততক্ষণ তো এটা ক্ষয় হবে, এটা ক্ষয় থেকে কমে যাবে, কমে যাবে। পরে আবার এটা লোড দিতে হবে। এরকম আপনি বুঝাতে যাচ্ছেন যে বিদ্যুৎটা তো জ্বলতেছে, জ্বলতে জ্বলতে এটা সংকট দেখা দিচ্ছে। সংকট দেখা দিচ্ছে। এটা হয়তো বিদ্যুৎ যেখান থেকে সরবরাহ করা হচ্ছে সেই জায়গাটা কন্ট্রোল করা যাচ্ছে না, Control সেখান করা থেকে যাচ্ছে তারা কাভার দিতে পারছেন না। দিতে পারছে। এই যে তারা 8টার আগে বন্ধ না করার জন্য রাত 3টার সময় এই লোডশেডিংটার প্রভাবটা পড়ছে, প্রভাবটা এটাই হচ্ছে মূল বিষয়। কারণ রাত্রে 8টার সময় যদি দোকান প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যেত, তাইলে যে ফিডারে যে বিদ্যুৎটা আসে, আমাদের সিলেটে যে প্রধান কার্যালয় আছে বা বিভিন্ন আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেই ফিডারে যেসব বিদ্যুৎ আমদানি সরবরাহ করা হয়, সেই বিদ্যুৎটা চলে যায় অতিরিক্ত ব্যবহারের কারণে, সময়ের বাইরে ব্যবহারের কারণে। যদি সময় অনুযায়ী যদি আমরা ব্যবহার, যেমন আমি আপনাকে একটা কথা বলি, 1990 সালে যখন ইরাক কুয়েতের একটা যুদ্ধ শুরু হয়েছিল, তখন এরশাদ সরকার একটা সিস্টেম করেছিলেন যে কৃচ্ছতা সাধনের জন্য রাত্রে 8টার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য। তার কারণ ছিল বিদ্যুতের অপব্যবহার রোধ করার জন্য। কিন্তু কৃচ্ছতা সাধনের জন্য আমাদের দোকানপাট বন্ধ করতে হবে না। আমাদের যে শ্রম আইন রয়েছে বা যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রয়েছে, এই সিলেটে আছে, সিলেট সুনামগঞ্জের দায়িত্বে যে আছে, ওনার নাম হচ্ছে তপন বিকাশ কঞ্জঙ্গা। উনি হচ্ছেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট এবং সুনামগঞ্জের দায়িত্বরত উপমহাপরিদর্শক। ওনার সাথে রয়েছেন আরও শ্রম পরিদর্শক আরও 11 জন এবং অফিস সহকারী রয়েছেন 1 জন। তারা যদি প্রতি সপ্তাহে এবং প্রতিদিন রাত্রে মাঠে নামতেন, তাহলে অবশ্যই 8টার সময় দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে যেত এবং লোডশেডিংটাও বন্ধ হয়ে যেত। যদি আপনি ব্যবহারের যে অপব্যয় 4 ঘন্টা 5 ঘন্টা অতিরিক্ত ব্যবহারের কারণেই বিদ্যুতের লোডশেডিং। আমাদের এখানে আমাদের নবনির্বাচিত মাননীয় মেয়র মহোদয় যেন আনোয়ারুজ্জামান চৌধুরী ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের সময় যে উনি এখন 100 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের সরবরাহ করা হচ্ছে। উনি যদি নির্বাচিত হন তাহলে 230 থেকে 250 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহের ব্যবস্থা করবেন। কিন্তু আমি ওনাকে বলবো যে আমাদের 250 মেগাওয়াট বিদ্যুতের কোনো প্রয়োজন নাই। যদি বিদ্যুতের সদ্ব্যবহার হয়, অপব্যবহার বন্ধ করা হয়, অতিরিক্ত ব্যবহার বন্ধ করা হয়, তাহলে সিলেটে কোনো সময় 100 মেগাওয়াটের উপরই হয়। 100 মেগাওয়াট বিদ্যুৎই আমাদের জন্য যথেষ্ট। 100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে আমাদের সবার চাহিদা পূরণ হবে। তার না, চেয়ে আমি বেশি বিদ্যুৎ আমি সরবরাহ বলবো 200 মেগাওয়াট বা 230 মেগাওয়াট যদি হয়, তাহলে তো আমাদের লসের কিছু নেই। যদি পারেন তাহলে সেটা করলে তো ভালো। আমাদের না, এটা মার্কেট ব্যবসায়ী যারা আছে তারা তাদের মতো করে মার্কেট করলো। 8টার সময় মার্কেট বন্ধ হয়ে গেলে অনেক সময় দেখেছি করোনার সময় সেই নিয়ম হয়েছিল, তো ব্যবসা ঠিক মতো হয় না। অনেক কাস্টমার আছেন দিনের গরমে আসেন না, কিন্তু তারা রাতে আসেন মার্কেটে, তো সেদিক থেকে তারা কিন্তু অনেক লুজারে পড়ে যাচ্ছেন। না, ব্যবসা প্রতিষ্ঠান এই যে আপনি যেটা বলতেছেন, এখন আপনার কথার মধ্যে আমি একটা কথা বলি, জনগণ যখন জানতে পারবে যে 8টার সময় মার্কেট বন্ধ হয়ে যাবে, তখন তারা দিনের বেলায় মার্কেটে আসবে। কারণ সিলেটের 70% মার্কেট এখন এসি লাগানো, তাদের উপরে গরমে কোনো চাপ পড়ে না। আর যেসব দোকানপাট রয়েছে সেখানে দোকান প্রবেশ মুখে রয়েছে গ্রাডার, যেমন এটা ঠান্ডা বাতাসের জন্য একটা গ্রাডার লাগানো রয়েছে। তাতে কাস্টমাররা যদি গ্রাহকরা যদি জানতে পারে যে 8টার সময় দোকান বন্ধ হয়ে যাবে, শুক্রবারে দোকানপাট বন্ধ থাকবে, তাহলে অবশ্যই তারা দিনের বেলা বের হবে, দিনের বেলায় তাদের কাজ সেরে নেবে। তারা যখন একটা নির্ধারিত সময় জানতে পারবে, অবশ্যই তারা দিনের বেলায় কাজ তাদের ব্যবসা কেনাকাটা করবে এবং ব্যবসায়ীরাও আরও ভালো করে ব্যবসা করতে পারবে। তাদেরকে রাত্রে আগে ভাগে গিয়ে 10টার ভিতরে ঘুমাইতে পারবে, রেস্ট নিতে পারবে। তারা 8টার ভিতরে গিয়ে দোকান বন্ধ করিয়ে গিয়ে তারা নিজে ঘুমাইতে পারবো। পরিবারে তারা ঘুমাইতে পারবে। 10টা পর্যন্ত তারা এই বিদ্যুৎ বিল দেওয়া লাগতো না, আর 10টা পর্যন্ত বইয়া আর মাছ মারাও লাগতো না, আর নিশ্চিন্তা বইয়া তাহলে মানে এই আইনটা আপনি বলছেন, আইনটা যদি প্রয়োগ করা হয়, কার্যকর হয়, তাহলে একদিকে ব্যবসায়ীও লাভবান হবেন, অন্যদিকে বিদ্যুতের সঞ্চয় হবে বিদ্যুতের সঞ্চয় হবে এবং লোডশেডিংটা এবং কমবে। যারা ব্যবসায়ী আছেন তারাও তাদের পরিবারের বাচ্চাদেরকে সময় দিতে পারবেন। সময় দিতে পারবে। অনেক ব্যবসায়ীরা আছেন যে সকালে ঘুম থেকে উঠে আসেন, বাচ্চা স্কুলে থাকে, আবার রাতে গিয়ে পাচ্ছেন বাচ্চা ঘুমে, বাচ্চার সাথে দেখাই হচ্ছে না। এরকম অনেক তারপরে সপ্তাহে একটা দিন যদি বন্ধ থাকে, তাহলে দোকান কর্মচারীরা একটু তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে, ঘোরাফেরা করতে পারে, বন্ধুবান্ধব নিয়ে যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারে। কিন্তু এই শুক্রবারে বন্ধ না থাকার কারণে তারা কোনো জায়গায় যেতে পারতেছে না, বন্ধ হবে কি না হবে তাও জানতে পারতেছে না। মালিকের কাছ থেকে ছুটি নিতে হলে তাদেরকে 3 দিন আগে জানাইতে হচ্ছে যে আমি শুক্রবারে আসতে পারবো না। মালিক তাদের উপর খেপে যায় যে কেন তুমি শুক্রবারে আসবে না, শুক্রবারে না আসলে তোমার
ওই দিনের মজুরি কাটা হবে। এটা তো শ্রম আইনে নাই, এটা তো শ্রম আইন নির্দেশ দেয় নাই। শ্রম আইন তো নির্দেশ দিয়ে দিছে যে সাপ্তাহিক 1.5 দিন বন্ধ রাখতে হবে এবং প্রতিদিন রাত্রে 8টা বাজার সাথে সাথে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শ্রমিক কর্মচারীদের ছুটি দিতে হবে এবং তাদের মাস শেষে তাদের বেতন ভাতা হাতে তুলে দিতে হবে, তাদের বেতন ভাতা পৌঁছায় দিতে হবে। আর অনেকে আছে আবার যে রাত্রে 8টার সময় দোকান বন্ধ করার কারণে শ্রমিক কর্মচারীদের বেতন কমায় দেন। অনেকে আছে শুক্রবারে বন্ধ রাখার কারণে শ্রমিক কর্মচারীদের বেতন মজুরি কাটেন। এটা কিন্তু শ্রম আইনে নাই, এই নির্দেশ শ্রম আইনে দেওয়া হয় নাই। শ্রম আইনে এমনও লেখা আছে যে 8টার থেকে যদি 8টা 1 মিনিটও হয় তাহলে পুরো দিনের সমপরিমাণ মজুরি শ্রমিককে পরিশোধ করতে হবে, কিন্তু সেটা মানা হচ্ছে না। একমাত্র কারণ হচ্ছে সরকার নিয়োগপ্রাপ্ত শ্রম মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, যেমন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, তারা যদি সদিচ্ছায় কাজ করতেন এবং তাদের কার্যক্রম চালিয়ে যেতেন, অবশ্যই লোডশেডিংও কমতো, দোকান কর্মচারীরাও তাদের ছুটি পাইতো, দোকান কর্মচারীরাও একটু দোকান বন্ধ করে তাদের বাজার সদাই করে। আমি নিজেই এর ভুক্তভোগী। এমনও হয়েছে রমজানের ঈদে আমি ঈদের দিনে সকালের নাস্তা কিনতে পারিনি, কারণ দোকান থেকে বাইরে এসে সকাল 4টার সময়। এখন আমি বাজারে ঈদের দিনে নাস্তা কিনবো কোথার থেকে, সব দোকান বন্ধ হয়ে গেছে। তারপরে রমজান মাস আসলে দেখা যায় রাত্রে 12টা, 1টা, 2টা, 2:30, 3টা পর্যন্ত দোকান খোলা, কিন্তু শ্রমিক কর্মচারীরা অনেক সময় সেহরির বাজার করতে পারে না, ইফতারের বাজার করতে পারে না, দোকান বন্ধ, খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। এই জন্য কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে উদ্যোগ নিতে হবে এবং তার চেয়ে বড় জোর দিব আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পুরো মন্ত্রী যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, আর উনি যদি উদ্যোগ নেন আর উনি যদি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে নির্দেশ দেন তাহলে অবশ্যই তারা কাজ করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে 2বার লিখিতভাবে চিঠির আবেদন করেছি এবং তার প্রাপ্তি স্বীকারপত্র আমার কাছে রয়েছে এবং আমি তার প্রাপ্তি স্বীকারপত্র পেয়েছি। হয়তো প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে সেই লিখিত আবেদনটি তুলে ধরেননি, তার হাতে দেননি। না দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারতেছেন না। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আমার দেয়া সেই 2টি আবেদনপত্র মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেবেন এবং তিনি জানতে পারবেন যে কী হয়েছে সিলেটে, কেন লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের মূলে যেতে হবে। শুধু বিদ্যুৎ সরবরাহ করলেই যে লোডশেডিং বন্ধ হয়ে যাবে তা না। লোডশেডিং কমাতে হলে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে, বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে। আর বিদ্যুতের অপব্যবহার রোধ না করলে লোডশেডিং যতদিন আছে এবং আগামীতেও থাকবে, কোনো সময় লোডশেডিং বন্ধ করা যাবে না। আমি ধন্যবাদ। যাই হোক, ধন্যবাদ। আমরা আসলে অনেক কথা শুনলাম, আসলে অনেক কথা আমাদের নিজেরও জানা নেই। উনি আসলে শ্রমিকদের নিয়ে কাজ করছেন এবং এই বিষয়গুলো জানেন বলেই কিন্তু তিনি অনেক কথা বলেছেন। তো অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো ওনার কথাগুলো বুঝতে পারছেন। আমি একটু কম বুঝলেও দায়িত্বশীল যারা আছেন, যে জায়গাতে দায়িত্ব পালন করছেন তারা ভালো বুঝতে পারবেন। অবশ্যই যদি কথাগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা আজকের এই লাইভটি সরাসরি পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, সেই প্রত্যাশা শেষে আশা রাখছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।